গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে আমি রোমানা নূপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস ঠিকানা নেই। আজ শোনাব উপন্যাসটির তৃতীয় পর্ব। লিফট থেকে বেরিয়ে সাথী দাঁড়িয়ে রইল একটুক্ষণ। রগের শিরা দুটো এখনো দপদপ করছে, শরীর আর চলছে না। এক্ষুনি খানিক গড়িয়ে নিতে হবে বিছানায়। মাথায় যা একখানা ঢাঙস মারল গৌতম। কলিং বেল বাজাতে ইচ্ছে করছে না। নিঃসারে দরজা খুলে ফ্ল্যাটে ঢুকল সাথী। চটি ছাড়তে ছাড়তে থমকাল। শোয়ার ঘর থেকে গলা উড়ে আসছে বাপ মেয়ের। সেই খেলাটাই চলছে এখন। তোমার নাম কি সোনামণি? তিতলি। ওটা তোমার ডাক নাম? ভালো নাম বলো। শরণ্যা, শরণ্যা বসু। বাবার নাম? প্রতীক বসু। বাহ, কোথায় থাকো তুমি? ঠিকানা কি? ৬৬ নম্বর প্রান্তিক পল্লী, রাজডাঙ্গা। তোতা পাখির মতো টকটক উত্তর দিয়ে চলেছে তিতলি, আহ্লাদি আহ্লাদি স্বরে। মেয়ের বুলি ফোটার পর থেকে এভাবে ওকে নিজের নাম ঠিকানা মুখস্থ করার প্রতীক। সবসময় ভয় তিতলি যদি কোথাও হারিয়ে যায়। মেয়েও তেমনি, ভালো নাম বলার আগে রোজ একবার ডাক নামটা বলবেই। এটাই খেলা। অন্যদিন খেলাটায় মজায় পায় সাথী, আজ যেন সেভাবে উপভোগ করতে পারল না। প্রশ্নোত্তরের খেলায় একটা বড়সড় ফাঁক আছে মনে হচ্ছিল সাথীর। ফাঁক না ফাঁকি। ঘরে ঢুকে সামান্য ভার ভার গলায় সাথী বলল, তিতলিকে মার নাম বলাটা শেখাও না কেন? প্রত্যেক বিছানায় আধশোয়া, হালকা গলায় বলল, শেখানোর কি আছে, তিতলি তো জানেই। সে তোমার নামও তো জানে, তাহলে রোজ বলাও যে বড়। ওকে, আজ তোমার নামও হোক। তিতলির গালে আলতো টোকা দিল প্রতীক। তোমার মার নামটা বলে দাও তো সোনা। তিতলি চোখ পিটপিট করে বলল, মা, মা তো মা। দেখেছ তো, বাচ্চারা মাকে শুধু মা হিসেবে আইডেন্টিফাই করে। প্রতীক সোজা হয়ে বসল, জ্ঞান দেওয়ার সুরে বলল, আসলে ব্যাপারটা কি জানো, বায়োলজিক্যাল ইনস্টিংক্ট হিসেবে বাচ্চারা মাকে শুধু মা বলেই চেনে। মায়ের নামটা সেখানে কোনো ফ্যাক্টরি নয়। বাবার ব্যাপারটা একটু ডিফারেন্ট। সন্তানের সঙ্গে তার পরিচয় ঘটাতে হয়, তাই সেখানে নামটার একটা বিশেষ গুরুত্ব আছে। সেই যুক্তি আর যুক্তি। ভালো লাগছিল না সাথীর। কথা না বাড়িয়ে কাঁধের ব্যাগখানা ঢুকিয়ে রাখল আলমারিতে। আয়নার সামনে দাঁড়িয়ে মাথার ক্লিপ দুটো খুলছে। প্রত্যেক বুঝি দেখছিল সাথীকে। বলল, তোমাকে আজ একটু বেশি ক্লান্ত মনে হয় যেন, খুব খাটুনি গেছে বুঝি অফিসে? সাথীর সংক্ষিপ্ত জবাব, অনেকবার বেরোতে হয়েছে? ফিরলে কিসে, বাসে? তোমাকে কতবার বলেছি যেদিন বেশি ধকল যাবে ট্যাক্সি ধরে নিও। সামান্য কটা টাকা বাঁচাতে গিয়ে শরীরটাকে বাড়তি স্ট্রেন করানোর কোনো মানে হয় না। সাথী বলল না, আজ তার ট্যাক্সি নেওয়ারই ইচ্ছে ছিল। পরপর 4টে ট্যাক্সি প্রত্যাখ্যান করার পর আজ সে বাসে উঠেছে। কিন্তু আজ এমন একটা ঝাঁকুনি লেগেছে, তুচ্ছ এসব ব্যাপার নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। উফ, গৌতম কিনা সরাসরি একটা নোংরা প্রস্তাব পেড়ে বসল, এমনই অতর্কিতে। পাল্টা কোনো জবাব মুখে এলো না সাথীর। প্রসঙ্গটা মন থেকে হঠাতে সাথী ঘরোয়া কথাবার্তা জুড়ল। বসল বিছানায়, তিতলির পাশটিতে। মেয়েকে জিজ্ঞেস করল, তোমার খাওয়া হয়ে গেছে মামুনি? হ্যাঁ। তিতলির ঘাড় কাত। পাকা পাকা ভঙ্গিতে বলল, জানো মা, আজ আমি নিজে খেয়েছি। প্রত্যেক ফুট কাটল। আমি গোল্লা গোল্লা করে বানিয়ে দিয়েছি, ও তুলে মুখে পড়েছে। বারে, তাই বা কম কি? তিতলির চুল ঘেঁটে দিল সাথী। ভ্রু নাচিয়ে বলল, তা আজ তুমি কি খেলে মামুনি? ফ্রায়েড রাইস।
সবিতা মাসি করে দিয়েছে। সাথী খুশি হল। সবিতাকে সে বলেই রেখেছে, মেয়ের মুখ বদলের জন্য মাঝে মাঝে যেন সে ভাতটা ভেজে দেয়। বিন, গাজর, অমলেট কুচি, মুরগি সেদ্ধ সব মিশিয়ে। এমনিতে মেয়ের খাওয়ার যথেষ্ট প্যাক না, তবে ওর ফ্রাইড রাইসটা ভারী সোনামুখ করে খায়। স্মিতমুখে সাথী বলল, আজ বিকেলে কি করলি? সবিতা মাসির সঙ্গে বেরিয়েছিলি? না তো, সবিতা মাসি বিকেলে টিভি দেখছিল। দেখেছ দেখেছ কাণ্ড। সাথী প্রতীকের দিকে ফিরল। ঈষৎ উত্তেজিতভাবে বলল, গোটা বিকেল মেয়েটাকে ফ্ল্যাটে বন্দি করে রেখেছে। আহা, ওভাবে নিচ্ছ কেন? হয়তো কোনো ইন্টারেস্টিং সিনেমা টিনেমা হচ্ছিল, তোমার সবিতা রানী আর টিভি ছেড়ে উঠতে পারেনি। সে যাই হোক না কেন, ভেরি ব্যাড প্র্যাকটিস। ওকে কি টিভি দেখার জন্য এতগুলো টাকা দিয়ে পুষছি? না, কালই ওকে এক প্রস্ত ঝাড় দিতে হবে। তোমার মেজাজটা যে দেখছি একেবারেই সমে নেই। তোমাদের প্রবীরদার কাছে কোনো গুঁতো খেয়েছ নাকি? প্রতীক মৃদু মৃদু হাসছে। হাসি হাসি মুখেই বলল, যাও তো, বাথরুমে যাও, ঘেমু পোশাকগুলো ছেড়ে ফ্রেশ হয়ে এসো, তাহলেই দেখবে মনটা ভালো লাগছে। পরামর্শটা মন্দ নয়। উঠে পড়ল সাথী। গরমেও তার বারবার স্নান করার বাতিক নেই, তবু আজ দাঁড়িয়ে পড়ল শাওয়ারের নিচে। গৌতমের প্রস্তাবটা যেন বিষ্ঠার মতো লেগে আছে গায়ে। সাবান ঘষে ঘষে মুছল যেন। প্রতিটি রোমকূপে প্রবেশ করছে জলকণা, একটু একটু করে যেন জ্বালা জুড়োচ্ছে। গৌতম আজ হঠাৎ এই অসভ্যতাটা করল কেন? সাথী আইন আদালতের কথা তুলেছিল বলে পাল্টা অপমান করল? নাকি সত্যি আবার সাথীর শরীরটা চায়? হতেই পারে, শরীর ছাড়া আর কিছুই তো বুঝত না গৌতম। অত খেটে খুঁটে ফিরত সাথী, তবু একটি রাত্রিরেও রেহাই মিলত কি? আর গৌতমের সম্ভোগ মানে নিছকই ভোগ। সাথীর ইচ্ছে অনিচ্ছের তোয়াক্কা নেই, নারী পুরুষের মিলনে স্বাভাবিক ছন্দের বালাই নেই, শুধু পশুর মতো শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া। এক এক সময় হয়তো ওই বন্যতা ভালো লাগে, তা বলে রোজ রোজ? এখনো বোধহয় কামে পুড়ছে গৌতম। কেন যে ফের একটা বিয়ে টিয়ে করে নিল না? উফ, তাহলে কত দিক দিয়ে যে সাথে স্বস্তি মিলত। দ্বিতীয় বিয়েতে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তাতানকে নিয়েই কুৎসিত জেদাজেদিটার হয়তো অবসান ঘটত। 2 নম্বর বউটাও নিশ্চয়ই তাতানকে নিয়ে শ্বশুরবাড়ির আদি খেতে পছন্দ করত না, এবং সাথীর কাছে তাতানকে ঘন ঘন পাঠিয়ে নিশ্চিন্ত বোধ করত খানিক। যাকগে যাক, যা হয়নি তা ভেবে সাথীর এখন কি ফয়দা? বরং সে কি করবে সেটা চিন্তা করাই তো শ্রেয়। গৌতমকে আবার ফোন করে গালাগালের ফোয়ারা ছোটাতে পারে সাথী, কিন্তু তাতে তো তাতানকে পাওয়া যাবে না। তাহলে গৌতমের হালচাল যেদিকে এগোচ্ছে, তাতে তো মনে হয় ছেলেকে চিরতরে হারানোটাই সাথীর ভবিতব্য। মাগো, ভাবলেই বুকটা টনটন করে। না, সাথী পারবে না। তাতানকে হারাতে হলে সাথী মরে যাবে। তার চেয়ে বরং যে কোনো মূল্যে গৌতমের সঙ্গে একটা সমঝোতা করা যাক। চোখ কান বুজে, ঘেন্না পিত্তির মাথা খেয়ে সে যদি নির্জনে গৌতমের সঙ্গে দেখাই করে, সে নয় গৌতমের হাতে পায়ে ধরে বোঝাবে। নয় নয় করে প্রায় 6.5 বছর তার সঙ্গে ঘর করেছিল গৌতম। সেই বউর জন্য গৌতমের মনের কোণে একটু করুণাও কি নেই? একেবারে মায়াদয়া ভালোবাসাহীন লোক তো ছিল না গৌতম। সাথীর সামান্য জড়াজড়ি হলেও কি উতলা হয়ে পড়ত। তাতান যখন হলো, সাথীকে ঘুমোতে দিয়ে রাত জেগে দেখভাল করত ছেলের। সেই গৌতম যে আমূল বিগড়ে গেল, তার মূলে গৌতমের মায়ের তো অবদান কম নয়। সাথী ফের চাকরিতে ঢোকার পর রোজ ছেলের কান ভাঙাচ্ছে, তাকে উত্তেজিত করছে। কেন ফের সাথী চাকরিতে ঢুকল? সাথীর আদৌ চাকরি করারই বা কি দরকার? সে চাকরিও এমন যাতে রোজ রাত করে ফিরতে হবে। টিভিতে চাকরি মানেই দিনরাত পুরুষদের সঙ্গে গা ঘষাঘষি। এতে কি ঘরের বউর চরিত্র ঠিক থাকে? সারাক্ষণ এসব শুনলে গৌতমের মতো তামসিক মেজাজের মানুষ যে ক্রমশ হিংস্র হয়ে উঠবে, এটাই তো স্বাভাবিক।
এত বছর পর সেই উন্মত্ত রাগে হয়তো পলি পড়ে গেছে। এখন যা চলছে তা তো নিতান্ত স্বাতীকে হেয় করার চেষ্টা। স্বাতী যদি রণকৌশল হিসেবে ছেলের জন্য মাথাখানিক নত করে, ক্ষতি কি? হ্যাঁ, গৌতমের মুখোমুখি হবে স্বাতী, উস্কে দেবে দু এক পিস মধুর স্মৃতি, সঙ্গে সঙ্গে বোঝাবে গৌতমের দাবিটা অনৈতিক, স্বাতী এখন পরস্ত্রী। এ ধরনের হীন কাজে লিপ্ত হওয়াটা গৌতমকে মানায় না। নয় একটু কেঁদে নেবে স্বাতী, চোখের জলেও কি কবজা করতে পারবে না গৌতমকে? কিন্তু সব প্রয়াসে যদি ব্যর্থ হয়? তোয়ালে গা মুছতে মুছতে স্বাতী আয়নায় নিজেকে দেখল। না হয় দিয়ে দেবে এই শরীরটা, কি আছে আর এই ৩৬ বছরের দেহে? সে তো কুমারিত্ব খোঁয়াচ্ছে না, এমন কিছু পরপুরুষ তো নয় গৌতম। একদিন তার সঙ্গে বিছানায় শুলে এ দেহ অসুচি হয়ে যাবে। এ ধরনের মধ্যযুগীয় ধারণাও তো অর্থহীন। না হয় স্বাতী ধরেই নেবে তাতানকে পেতে শরীরটাকে সে ব্যবহার করছে। সন্তানকে কাছে পাওয়ার জন্য মার কোনো কাজেই পাপ হয় না। তবে এবার থেকে তাতানের সঙ্গে দেখা হলে তার মগজ ধোলাই করতে হবে নিয়মিত, যাতে সে ক্রমশই ওই খরদার বাড়িটাকে ঘেন্না করতে শেখে, বিশেষত ওই ঠাকুমাটিকে। স্বাতীর তরফ থেকে সেটাই হবে যোগ্য প্রতিশোধ। এতক্ষণে স্বাতী যেন হালকা বোধ করল খানিকটা। নাইটি গলিয়ে বেরোল বাথরুম ছেড়ে। চুল আঁচড়ে ড্রয়িং হলে এসেছে। টিভি চালিয়েছে প্রতীক, ডিসকভারি চ্যানেল। দেখছে আফ্রিকার জঙ্গলে হাতিরা কিভাবে দেশান্তরী হয়। তিতলি লেপ্টে আছে বাবার সঙ্গে, সেও হাতির পাল দেখছে বড় বড় চোখে। স্বাতী বলল, কি গো, 10টা তো বাজে, মেয়ে ঘুমোবে না? আর 5 মিনিট, তারপর শোয়াচ্ছি। চোখ না ফিরিয়ে বলল প্রতীক, তুমিও বসো, দেখো, দারুণ ইন্টারেস্টিং। তুমিই দেখো, আমায় খাবার দাবার গরম করতে হবে। সবিতা কি স্যালাড কেটে রেখে গেছে? সম্ভবত না, আমিই বারণ করেছিলাম। যা গরম চলছে, শসা পেঁয়াজ বেশি আগে কেটে রাখা ঠিক নয়। ভালো, মহারানীর আরেকটা কাজ কমেছে। যেভাবে ওকে মাথায় তুলছ, এরপর নামানো মুশকিল হবে। আলগা অসন্তোষটুকু ছুঁড়ে স্বাতী সোজা রান্নাঘরে। শসা পেঁয়াজ টমেটো কাটছে একে একে। লেবু চিপে নুন দিয়ে মাখল সালাদ। ফ্রিজ থেকে খাবার বার করে রান্নাঘরের স্ল্যাবে এনে রাখল। ঠান্ডা ভাবটা কাটুক, তারপর মাইক্রোওয়েভে ঘোরাবে। সবিতার বানানো ফ্রাইড রাইসটা দেখল একবার, অনেকটাই আছে। তিতলির জন্য তুলে রাখবে কি? না, মেয়েকে বাসি জিনিস বেশি না খাওয়ানোই ভালো। বরং তারাই দুজনে ভাগাভাগি করে রাতে শেষ করে দেবে বাকিটুকু। রাত্রে খেতে বসে প্রতীক বলল, আমি একটা কথা ভাবছিলাম, বুঝলে? স্বাতী জিজ্ঞাসু চোখে তাকাল। প্রতীক চোখে একটু কায়দা করে বলল, একটা গাড়ি কিনলে বেশ হয়, তাই না? হঠাৎ এমন বাসনা? গাড়ি থাকলে কত সুবিধে বলো। তোমাকে অফিসে পৌঁছে দিয়ে আসবে, নিয়ে আসবে। ভিড় ঠেলা থেকে তোমার মুক্তি। মাঝের সময়টা আমি ব্যবহার করব। আমার ফেরার কোনো ঠিক ঠিকানা থাকে নাকি? তেমন হলে জানিয়ে দেবে, যাবে না গাড়ি। বেশি রাত হলে অফিসে তো তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে যায়। তা যায়, তবে আবার একটা এক্সট্রা খরচা। এমনি তো ফ্ল্যাটে লোন চলছে। ধার বাকিতে যাব না, স্ট্রেট কিনে নেব। প্রতীক একগাল হাসল। নতুন নয়, সেকেন্ড হ্যান্ড, লাখখানেকের মধ্যে। কিন্তু এক্সপেন্স তো বাড়বেই, ড্রাইভার, তেল। অত পিটির পিটির করো না তো, প্লাস পয়েন্টগুলো একবার ভাবো। ইচ্ছে হলে ছুটি ছাটার দিন মিনি আউটিংয়ে বেরিয়ে পড়া যাবে। আমার আবার ছুটি ছাটা। আরে বাবা, তেমন হলে ফ্রেন্ড স্লিপ নেবে। পেট খারাপ, ভাইরাল ফিভার, কত কি আছে। যখন সত্যি সত্যি সেগুলো হবে, তখনও নেবে। প্রতীক মুচকি হেসে চোখ টিপল। রোজ রোজ তুমি এত কাহিল হয়ে ফেরো, দেখতে যে আমার কি খারাপ লাগে। প্রতীক ঠাট্টার ছলে বলছে কথাগুলো। তবে মানুষটা যে সাথে সুবিধে অসুবিধের উপর প্রখর নজর রাখে,
এ তো স্বাতীর অজানা নয়, বিয়ের আগে থেকে তো দেখছে। স্বাতী অফিস থেকে বেরোনোর পর তাদের দেখা সাক্ষাৎ হতো তখন। সবে ডিভোর্সের মামলা শেষ হয়েছে। তাতানের কাস্টডি না পেয়ে স্বাতী তখন সর্বক্ষণই মন মরা। কি করে যেন প্রতীক ধরে ফেলত। পার্ক সার্কাস থেকে ময়দান একা একা যেতে বুকটা হু হু করবে স্বাতীর। প্রতীক তখন থাকত টালিগঞ্জে, ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে। রাতে মেট্রো রেল বন্ধ হয়ে গেলে দমদম থেকে সারা শহর উজিয়ে টালিগঞ্জ ফেরা খুব সোজা নয়। তবু প্রায় নিয়মিত সে সঙ্গী হতো স্বাতীর। কি ভরসায় না জোগাতে পারে মানুষটা। বাপের বাড়িতে নিরন্তর চাপ, মনের ভিতরে খাঁকা শূন্যতার বিপুল বোঝা। পাশে প্রতীক না থাকলে স্বাতীর যে কি হতো তখন। বিয়ের পরও স্বাতীর মনটাকে চাগিয়ে রাখার চেষ্টায় এতটুকু ভাটা পড়েনি। পাকা চাকরি নেই, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিবেশ সংক্রান্ত লেকচার, সেমিনার, ওয়ার্কশপটাই যা নিয়মিত রোজগার। মাঝে মাঝে পরিবেশ নিয়ে শর্ট ফিল্ম, ডকুমেন্টারিও করে অবশ্য। কাজের গুণে কোনো কোনোটা চড়া দামেও বিকোয়। এছাড়া একটা এনজিও চালায়, প্রায় একা হাতে। সব মিলিয়ে যথেষ্ট অনিশ্চিত জীবন। তবু তো ঝুঁকি নিয়ে এই ফ্ল্যাটখানা কিনে ফেলল। সাথে একটা পাকা চাকরি নিয়ে পাশে আছে ঠিকই, তবু মূল সাহসটা তো প্রতীকেরই। স্বাতীর দোনামোনা ভাব অগ্রাহ্য করেই তো এগিয়েছিল। কেন এগিয়েছিল? নিজেদের একটা আস্তানা হলে স্বাতীর মানসিক স্থিতি বাড়বে এই ভেবেই না। কি আশ্চর্য! নতুন ফ্ল্যাট পেয়ে সত্যি তো অনেকটা মন ভালো হয়ে গেল স্বাতীর। শুধু কি তাই, তাড়াতাড়ি একটা বাচ্চা চেয়েছিল প্রতীক। সেও তো স্বাতীর কথা ভেবেই। তিতলিকে পেয়ে খানিকটা হলেও তাতানের শোক তো স্বাতী ভুলতে পেরেছিল। এই প্রতীকের কাছে তার কত যে ঋণ জমছে। গৌতমের ওই অসভ্য আবদারকে প্রশ্রয় দেওয়াটা কি প্রতীককে এক ধরনের ঠকানো নয়? বিয়ে তো এক সামাজিক চুক্তি, কাজটা যে চুক্তি ভঙ্গেরই সামিল। খেয়ে দিয়ে উঠে রান্নাঘর গোছাতে গোছাতে স্বাতী ভাবছিল কথাগুলো। প্রতীককে বলবে গৌতমের ব্যাপারটা, রেখে ঠেকে কায়দা করে? প্রতীক তো ঘোরতর যুক্তিবাদী। পরিস্থিতি চাপে পড়ে স্বাতীকে একটা খারাপ সিদ্ধান্ত নিতে হচ্ছে, এ কি প্রতীক বুঝবে না? তাছাড়া প্রতীক মোটেই নীতিবাগীশ নয়। মা হিসেবে স্বাতীর অসহায়তা সে তো অনুভব করতেও পারে। যা, কি আশারি চিন্তা ঢুকল মাথায়। অহঙে মটমট স্বামী না হোক, প্রতীক পুরুষ তো বটে। আগের বরের সঙ্গে স্বাতী একান্তে দেখা করবে, এটা হজম করা দুনিয়ার কোনো পুরুষের পক্ষে কি সম্ভব? তাহলে কি স্বাতী গোপনেই সারবে কাজটা? কিন্তু প্রতীককে একবার বাজিয়ে দেখলে কেমন হয়। মনে মনে কৌশলটা এঁচে নিয়ে স্বাতী ফের ড্রয়িং হলে। টিভি বন্ধ, প্রতীক ল্যাপটপ খুলে কি যেন করছে। পাশে বসতে বসতে স্বাতী বলল, এখনই কি তোমার স্ক্রিপ্ট ঘষামাজা চলছে? উত্তর নয়, একটা আবছা ধ্বনি। বলছি, এত কি জটিল কাজ যে এখনও চিত্রনাট্য তৈরি শেষ হচ্ছে না? আছে আছে, ঝামেলা আছে। একটা গল্পের ফর্মে সাজাচ্ছি তো। কদিন শুটিং চলবে? ক্যামেরায় কে থাকছে? সেই রাকেশ বলে ছেলেটা? প্রতীক তেরচা চোখে তাকালো ক্ষণকাল, তারপর ঝটিতি বন্ধ করে দিয়েছে ল্যাপটপ। সাথে অবাক মুখে বলল, কি হলো, কাজ শেষ? আজকের মতো। ল্যাপটপখানা ভাঁজ করে সেন্টার টেবিলে রাখল প্রতীক। সোফায় হেলান দিয়ে বলল, এবার উত্তরগুলো শোনো। শুটিং শিডিউল 4 দিনের। আমি নদিয়ার আউটডোরের কথা বলছি। এছাড়া ইনডোরে 3 দিন তো লাগবেই। ক্যামেরা এবার রাকেশ নয়, থাকছে একটা নতুন ছেলে, গীতঙ্কর রায়। তবে সত্যজিৎ রায় ইনস্টিটিউট থেকে পাশ করেছে। আর কিছু জানতে চাও? কাস্টিং কি করছি? তাহলে বলি, লোকাল পিপল নিয়ে কাজ করব। প্রফেশনাল আর্টিস্ট থাকবে একজনই, থিয়েটারের, সরল সেন। এরপর ধরো আসছে এডিটিং আর মিউজিক। হয়েছে হয়েছে, সাথী হেসে ফেলল। এবার থামো,
আসলে আমি একটা অন্য কথা বলতে চাইছিলাম। সে তো বুঝেই গেছি, নইলে সোজা বিছানায় না গিয়ে আমার কানের কাছে ট্যাক ট্যাক শুরু করবে কেন? প্রতীক নড়ে বসল। কি কেস? অফিসে আজ একটা পিকুলিয়ার কাণ্ড শুনলাম। এক ভদ্রলোক, আমাদেরই বয়সী, ডিভোর্সের পর আবার সংসার পেতেছিল। সেকেন্ড ম্যারেজ তার একটা ইস্যু আছে। প্রথম বিয়েতে ভদ্রলোকের একটা মেয়ে হয়েছিল। সেই মেয়ে নাকি ভদ্রলোকের প্রাণ। মেয়ে মার কাছেই থাকতো। মহিলাটি নাকি বহুত টেটিয়া, বাপকে মেয়ের কাছে ঘেঁষতে দিত না। ফের বিয়ে থা করেনি তো, একটু খ্যাপা খ্যাপা মতন হয়ে গেছে। এখন মেয়েকে দেখতে দেওয়ার নাম করে ফের পুরনো বরের ঘাড়ে চেপেছে মহিলা। ভদ্রলোকের হয়েছে সাপের ছুঁচো গেলা দশা, না পারছে গিলতে, না পারছে উগ্রতে। এদিকে দ্বিতীয় বউটার কি হাল ভাবো। আমার তো মনে হয় প্রবলেম কিছু নেই। স্বামী স্ত্রীর মধ্যে যদি বিশ্বাসের ভিত পোক্ত থাকে, তাহলে দ্য সেকেন্ড লেডি ক্যান সিম্পলি ইগনোর দ্য ব্যাপার। যা, কোনো বউ তা পারে নাকি? ভদ্রমহিলার বোঝা উচিত তার স্বামীর একটা আলাদা সত্তাও আছে। অ্যাজ ফাদার অফ আ ডটার, সেই সম্পর্কটা বজায় রাখতে গিয়ে ভদ্রলোককে যদি কোনো কম্প্রোমাইজ করতে হয়, সেটা মেনে নেওয়াটাই র্যাশনাল কাজ। অকারণ ইমোশন দেখিয়ে স্বামীর জীবনটাকে বিষিয়ে দিলে তারও তো কোনো লাভ নেই। বাই দ্য বাই, সেই ভদ্রলোকের সঙ্গে কি তার ফার্স্ট ওয়াইফের ফের মেন্টাল রিলেশনে তৈরি হয়েছে? তা বলতে পারবো না, তবে দুজনকে নাকি যত্রতত্র একসঙ্গে দেখা যাচ্ছে। তোমাকে গল্পটা কে শোনালো? হোঁচট খেল স্বাতী। ঢোক গিলে বলল, আমার এক কলিগ, তারই মাসতুতো বোন ভদ্রলোকের সেকেন্ড ওয়াইফ। সে জানে বোন আর বোনের বরের রিলেশনটা কেমন? তার মতে সেই আগের বউটা ফিজিক্যাল আর্টস মেটাচ্ছে। বর আসলে মন থেকে তার বোনটাকে এখন ভালোবাসে। শুধু ওই ডাইনিটার উৎপাতি তাকে বড় আপসেট করে দিচ্ছে। কোনো মানেই হয় না। সে যখন জানে তার বর তাকেই এখনও ভালোবাসে, ফালতু কেন আগের ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছে? বলা সহজ মশাই, অ্যাকচুয়াল সিচুয়েশনে পড়লে কে যে কীভাবে রিয়্যাক্ট করবে তা কি কেউ বলতে পারে? স্বাতী জোর করে ঠোঁটে চিলতে হাসি ফোটাল। ধরো গৌতমী আমায় বলল, ছেলের সঙ্গে দেখা করতে গেলে আমার সঙ্গে তোমাকে শুতে হবে, আর আমিও তাতান তাতান করে উদ্ভ্রান্ত হয়ে তার খাই মেটাতে ছুটলাম। কেমন লাগবে তোমার? প্রতীক ভ্রু কুঁচকে তাকাল। গৌতম তোমায় এসব বলেছে নাকি? যা জিজ্ঞেস করছি তার জবাব দাও। একটুক্ষণ ভাবল প্রতীক, তারপর কাজ ঝাঁকিয়ে বলল, ওয়েল, আমার তো মনে হয় আমি ব্যাপারটা স্পোর্টিংলি নেব। কারণ বিয়ে করেছি বলে আমি তোমার শরীরের মালিক নই। কখন কোথায় কিভাবে তুমি তোমার শরীর ব্যবহার করবে সে সম্পর্কে তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে। আমাদের পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমার পার্সোনাল সিদ্ধান্তে আমি নাক গলাবো কেন? প্রতীকের কথাগুলোকে একটু কৃত্রিম শোনাল। স্বাতীর ধন্দ্ব জাগছিল। ওই কথার সূত্র ধরেই স্বাতী তামাশা জুড়বে কি? ভরসা পেল না। বুকটা কেমন ধরাস ধরাস করছে। হঠাৎই প্রতীক ঘুরে বসেছে, সিরিয়াস মুখ করে বলল, যাকগে, এবার একটু কাজের কথা হোক। তুমি কি গৌতমকে আর ফোন করেছিলে? মুখ দিয়ে হ্যাঁ প্রায় বেরিয়ে যাচ্ছিল। কোনো ক্রমে গিলে নিয়ে স্বাতী বলল, না, না তো। গুড, আর করার দরকারও নেই। স্বাতীর পিঠে হাত রাখল প্রতীক। তোমার প্রবলেম ওদের অ্যাটিচিউড, এসব নিয়ে অনেক ভাবলাম। না, তুমিই ঠিক। আবার কোর্টে যাওয়া ছাড়া রাস্তা নেই। আচমকা এই প্রস্তাবটার জন্য স্বাতী এই মুহূর্তে প্রস্তুত ছিল না। আমতা আমতা করে বলল, তাতে সত্যি লাভ আছে কি? দেখা যাক, অন্তত উকিলের সঙ্গে তো কথা বলি। কাল তুমি একটু তাড়াতাড়ি ফিরতে পারবে কি? অ্যারাউন্ড 7:30-8টা? চেষ্টা করতে পারি। কাছেই কসবায় আমার এক বন্ধু আছে, আলিপুর কোর্টে প্র্যাকটিস করছে। উই ক্যান টক টু হিম টুমোরো। আমি কাল ভোরে বেরোবো, চলেও আসব। কি গো, যাবে? স্বাতীর স্বর ফুটল না।
তবু ঘাড় নেড়ে দিল। কেন যে নাড়ল? উল্টো কোনো বিপত্তি ঘটবে না তো? দাওয়ায় শতরঞ্জি পেতে দিয়েছে নজর আলী। তার উপরে বসে চতুর্দিকে রাশি রাশি চিরকুট ছড়িয়ে চলছে প্রতীকের হিসেবপত্র। মিলছে না, মিলেও মিলছে না। প্রায় 7,500 টাকার ফারাক। 4 লাখ খরচে 7,000-এর এদিক ওদিক হওয়া কোনো ব্যাপারই নয়। এটুকু গোজামিল দেওয়াই যায়। কিন্তু একবার গোজামিলের রাস্তা ধরলে আর কি সঠিক হিসেব পাবে ভবিষ্যতে? গৌরাঙ্গ, একরাম, শশধররা দাওয়ায় ছড়িয়ে ছিটিয়ে বসে। প্রতীক চোখ তুলে বলল, কি গো, গরমিল তো রয়ে যাচ্ছে। কোন খরচার কাগজটা দাওনি বলো তো? মাঝবয়সী শশধর খাটচুলকে বলল, আজ্ঞা, সবই তো গুনে গেঁথে দিয়েছি কর্তা, নতুন বাছুর কেনার খরচও। লোকগুলো পায় পয়সার হিসেব গলতি করে না। নিজের অভিজ্ঞতা থেকে দেখেছে প্রতীক। সুন্দরবনের এই বাদা অঞ্চলে কম দিন হলো তো আসছে না। 9 করে প্রায় 1 যুগ। এই কুয়েমুড়ি গ্রামেই তো এ নিয়ে 5 বছর কাজ চলছে তার পূর্ব দিগন্তর। সে আয়লার পর থেকে তারই পাঠানো রিপোর্ট আর ভিডিও ক্লিপিংয়ের ভিত্তিতে ঝড়ে ভেঙেচুরে যাওয়া এই গ্রামটাকে মেরামত করতে আগ্রহ দেখিয়েছিল এক ডেনিশ সংস্থা। তারাই বছর বছর টাকা পাঠায় পূর্ব দিগন্তর মাধ্যমে বাড়িঘর তোলার জন্য। প্রতীকে স্থির করে প্রতি বছর কটা বাড়ি উঠবে। কাজটা সুষ্ঠুভাবে করার জন্য গ্রামবাসীদের নিয়ে সভা করতে হয় মাঝে মাঝে। টাকাটাও সে সরাসরি তাদের হাতে তুলে দেয়। স্থানীয় পঞ্চায়েতের এই নিয়ে কিঞ্চিত ক্ষোভও আছে। তবে আশ্চর্যের ব্যাপার, যতই গরিব হোক, শিক্ষা দীক্ষা যতই কম হোক, টাকা পয়সা এরা নয়-ছয় করে না বড় একটা। হয়তো গরিব বলেই করে না, হয়তো শিক্ষা দীক্ষা এখনো কম বলেই জোর হয়নি। বড়জোর কেউ কখনো লোভে পড়ে একটা সাইকেল কিনে ফেলল, কিংবা ছই সারিয়ে নিল নৌকার, ব্যাস ওইটুকুই, তার বেশি নয়। কিন্তু এবার হলোটা কি? প্রতীক আবার গলা উঠাল, কি গো, তোমরা বলো কিছু। হিসেব না মিললে পরের বার আর টাকা আসবে না তো? সকলে মুখ চাওয়াচাওয়ি করছে। হঠাৎ একরাম বলে উঠল, এক কাজ করেন কর্তা, এবছর তো সাকুল্যে 20খানা ঘর হলো, আলাদা করে প্রতিটা ঘরের একবার হিসেবটা বলেন তো। সে তো বিস্তর সময় লেগে যাবে গো। প্রতীক ঘড়ি দেখল, 1:30 বেজে গেছে। আমাকে যে 7টার মধ্যে কলকাতা ফিরতে হবে। তাহলে সামনে শনিবার আসেন, আপনাকে সেদিন বেশি বসতে হবে না, আমরা হিসেবপত্র করেই রাখব। তিলেক ভাবল প্রতীক, এখনকার মতো তো কাজ শেষ, এরপর বর্ষা এসে যাবে, কয়েক মাস এদিকে পাড়ি জমানো যাবে না। নয় সেদিন হিসেবের ছুতোতেই আরও একবার ঘুরে যাবে এই দ্বীপে। নদিয়ায় লোকেশন দেখতে যাওয়ার কথা আছে বটে, সেটা না হয় 1-2 দিন পিছিয়ে দেবে। গীতঙ্করের সঙ্গে কথা বলতে হবে একবার, ওকেও তো ফাঁকা পাওয়া দরকার। প্রতীক আড়মোড়া ভেঙে বলল, তাই হোক তবে, দেখো সেদিন কিন্তু আমায় ডুবিও না। নজর আলী উঠোন থেকে তাড়া লাগাচ্ছে সবাইকে, এই এবার তোমরা এসো, কর্তাকে 2-4টে দানা পানি মুখে তুলতে দাও। একে একে চলে যাচ্ছে ছোট্ট দলটা। নজর আলীর বউ উঁকি দিল দরজায়। একটু লজ্জা লজ্জা মুখে বলল, গাঙের পানি ধরা আছে, গোসল করে নিতে পারেন। গুছে একটা স্নান সারতে পারলে ভালোই লাগতো প্রতীকের। সেই কোন ভোরে গায়ে জল ঢেলে বেরিয়েছে, তপ্ত নোনা বাতাসে চিটপিট করছে শরীরটা। কিন্তু সময় নেই, মথুরাপুর যেতে ঘণ্টা 2 তো লাগবেই। তারপর ট্রেনে বালিগঞ্জ তো আরও দের। না না, আজ দেরি করার জো নেই। সাথীকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। যদি মথুরাপুর থেকে 5:15 ট্রেনটা মিস করে তাহলে কেলেঙ্কারি। প্রতীক হেসে বলল, না গো রাবেয়া, গোসলটা আজ বাদই থাক। তাহলে বসে যান, আসন করে দিচ্ছি। নজর আমার সঙ্গে খাবে তো? কি যে বলেন কর্তা, অতীত মানুষের সঙ্গে বসা কি শোভা পায়? প্রতীক পীড়াপিড়িতে গেল না। কুয়ামুড়িতে এলে কারোর না কারোর বাড়িতে দুপুরের অন্ন তার জুটে যায়।
তবে গ্রামবাসীদের সংকোচটাও সে বোঝে বই কি। জোর করে নিজেকে এদের সমপর্যায়ভুক্ত করার কৃত্রিম প্রয়াসে তার আগ্রহও নেই। সে তো রাজনীতির লোক নয়, শৌখিন মজদুরি তার পোষায় না। শোয়ার ঘরে আহারের আয়োজন, কাঁসার থালায় মোটা মোটা লাল চালের ভাত, কাঁসার গ্লাসে জল। বোধহয় বংশ পরম্পরায় এই কাঁসার বাসন এখনও রয়ে গেছে গরিব ঘরে। প্রতীকের মতো শহরে লোকজন এলে আপ্যায়নের জন্য বেরোয়। বাড়িতে সাথীর পছন্দ মতো বাঁশকাঠি চাল আসে। তবে এই ঢেকি ছাটা চালের ভাতটি মন্দ লাগে না প্রতীকের। বেশ একটা মিঠে মিঠে স্বাদ। পেঁয়াজ রসুন দিয়ে পাতলা মসুরির ডাল করেছে রাবেয়া, সঙ্গে কুমড়ো আলু ঝিঙে পটল দিয়ে একটা ঘ্যাঁট। একখানা অমলেটও ভেজেছে, বোধহয় তার জন্য বিশেষ বন্দোবস্ত। পেটে চনমনে খিদে, তড়িজুত করেই খাচ্ছিল প্রতীক। একটু যেন অন্যমনস্ক হয়ে পড়েছিল। রাজডাঙ্গার সাজানো গোছানো ফ্ল্যাটের বদলে এক গরিবস্য গরিব চাষির কুঁড়ে ঘরে আসন পিড়ি হয়ে বসে দুপুরের ভোজন সারছে। দৃশ্যটা নিজের কাছে কেমন অলিক অলিক ঠেকে। কবছর আগে এই অনুভূতিটা জাগত না। বিয়ে থার পর একটা সুখী গৃহকোণের নিশ্চিন্ততা কি তার মধ্যে বদল ঘটাচ্ছে ক্রমশ? আর একটু ভাত দেই। রাবেয়ার স্বরে প্রতীকের সম্বিত ফিরল। তাড়াতাড়ি হাত নেড়ে বলল, না না, এটাই বেশি হয়ে গেছে। আমরা টক করেছি, খাবেন তো? দাও, তোমার মেয়েদের আজ দেখছি না যে। রাবেয়ার জায়গায় নজর আলী উত্তর দিল, স্কুলে গেছে। গরমের ছুটির পর স্কুল খুলে গেছে কি না? ওরা স্কুলে পড়ে বুঝি, মাদ্রাসায় যায় না? নজর আলী জবাব দিল না। উত্তরটা বুঝে গেল প্রতীক। আজকাল মুসলমানরাও নিতান্ত দায় না ঠেকলে বাচ্চাদের মাদ্রাসায় পাঠাতে চায় না। কিভাবে যেন বুঝে গেছে হিন্দুদের মতো স্কুলে গিয়ে বাংলা ইংরেজি শিখলে লাভ হবে আখেরে। তবে মুখে কিছু বলে না, পাছে মৌলবি টলুবিরা চটে যায়। এসব প্রত্যন্ত অঞ্চলেও তাদের দাপট তো কম নয়। খাওয়া শেষ করে বাড়ির পেছনে গিয়ে আঁচিয়ে নিল প্রতীক। অদূরে নদী দৃশ্যমান। দারুণ চড়াও না, নেহাত সরুও নয়। কি যে নাম নদীটার! কেউ বলে মণি, কেউ বা বলে ঠাকুরানের শাখা। এখানে এত নদী বাঁক খেয়ে খেয়ে এর ওর তার সঙ্গে মিশেছে, সঠিকভাবে কিছু বলা মুশকিল। তবে রায়দিঘি থেকে ভুটভুটিতে চড়ে বসার পর নামটামের কথা আর মাথাতেই থাকে না। টিকটিক এগোচ্ছে ভুটভুটি। এ বাঁক ও বাঁক ঘোরার পর এসে পড়ে বাদাবনে। সুন্দরী আর গড়ানে ক্রমে ছেয়ে যায় দুদিকের পার। মাঝে মাঝে ছোট ছোট গঞ্জ আসে, চলে সাইকেল নিয়ে নিত্যযাত্রীদের উঠানামা। যেতে যেতেই ব্যাপারীরা ছয়ের মধ্যে 29-এর আসর বসায়। এসবের মাঝে প্রতীকেরও যেন কেমন ঘোর লাগা দশা। সাথে কি নেশার মতো ছুটে আসে প্রতীক। ওই ঘোরটাই তাকে বড় টানে যে। কতদিন আর আশা হবে না কে জানে। কলকাতাতে এত বেশি কাজে জড়িয়ে পড়ছে। ছোট্ট একটা শ্বাস ফেলে প্রতীক নজর আলীর দাওয়ায় ফিরল। ঝোলা কাঁধে তুলে এবার বেরিয়ে পড়ার পালা। সদ্য ইট পড়েছে রাস্তায়, সামনে ভোট, পঞ্চায়েত একটু নড়ে বসেছে বোধহয়। আধপাকা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে প্রতীক দুদিকটা দেখছিল। ইলেকট্রিকের পোস্ট রয়েছে মাঝে মাঝে, তবে ওই নামেই থাকা। সাকুল্যে 20-25টা বাড়ি ছাড়া এখনো বিদ্যুৎ আসেনি এদিকে। ডাইনে নদী বাঁধের ধারে এক প্রকাণ্ড জলাশয়। দেখে মনে হয় ঝিল, আদতে বানের জল উপচে এসে রয়ে গেছে জায়গাটায়। সেই ভয়ঙ্কর ঝড়ের পর 5 বছর হয়ে গেল। মাটির নুন কাটেনি এই দিকটায়। চাষবাসও হচ্ছে না বিশেষ। কি কঠিন জীবন! এক সময়ে এরকমই কোথাও একটা ঘর বেঁধে থেকে যাবে মনস্থ করেছিল না প্রতীক? ভাবতে গিয়ে প্রতীক নিজের মনে হেসে ফেলল। জীবন যে কখন কোন দিকে মোড় নেয়। ইউনিভার্সিটির সেই মানালি নামের মেয়েটাকে বিয়ে করলে আজ সে কোথায় থাকত? নিউ ইয়র্ক, বোস্টন, শিকাগো, কে জানে। কেন যে তার প্রেমে পড়েছিল মানালি? একটু একটু দুর্বলতা যে প্রতীকেরও জাগেনি তা তো নয়।
লটঘট হয়তো একটা হয়ে যেত, কিন্তু সে মেয়ে এত অ্যাম্বিশাস, কি লোভী না দেখাতে শুরু করেছিল। বাব্বা, মনটাকে একটু স্থির কর প্রতীক, জিআরিতে বস, মোটামুটি একটা স্কোর কর। আমার বাবার রেফারেন্সে ঠিক ইউএসের কোনো একটা স্টেট ইউনিভার্সিটিতে এন্ট্রি পেয়ে যাবি। খরচ নিয়ে ভাবিস না, স্কলারশিপ তো পাবি। বিয়েটা সেরে দুজনে মিলে পাড়ি দিলে বাকিটারও বন্দোবস্ত হয়ে যাবে। কিভাবে হবে, মানালির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাবাই জোগাবে কি না, এসব প্রশ্ন আর প্রতীকের মুখে আসেনি। তবে বুঝতে পারছিল একটা ফাঁসকলে আটকে যাচ্ছে। কোনো ক্রমে হাতজোড় করে পালিয়ে বেঁচেছিল প্রতীক। প্রত্যাখ্যানের পর মানালির সেই শুকনো মুখটা, উফ, মনে পড়লে এখনও গা শিরশির করে। মানালি এখন টোকিওতে, এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ঘরণী। বছর দুয়েক আগে দেখা হয়েছিল ইউনিভার্সিটির রিইউনিয়নে। দিব্যি ঝলমল করছে, সুখ উপচে পড়ছে যেন। বেদনার স্মৃতি কিছু আছে বলে তো মনেই হল না। সেভাবে জানতেও চাইল না প্রতীক এখন কি করছে। অথচ ওই মানালি খানিকটা হলেও প্রতীকের জীবনের অভিমুখ তো বদলে দিয়েছে। উচ্চাকাঙ্ক্ষী মেয়েটার সংস্পর্শে এসেই না গতানুগতিক অধ্যাপনা আর গবেষণার ইচ্ছেটা মরে গেল। জীবনে এমন কত কি যে ঘটে। ঘর বাঁধার ইচ্ছুয়ালা মেয়ের থেকে শতহস্ত দূরে পালায়, আবার ঘর ভাঙা মেয়েকে দেখে ঘর বাঁধার বাসনা জাগে। আষ্টে পৃষ্ঠে সংসারে জড়িয়ে পড়তে স্বাদ হয় বাউন্ডুলের। সাথে সঙ্গে মোলাকাত তো নেহাতি চান্স ফ্যাক্টর। সুন্দরবনের ভূমিক্ষয় নিয়ে সেমিনারটায় সেদিন আমন্ত্রণই পায়নি প্রতীক। টিভি চ্যানেলের পক্ষ থেকেও তো অন্য একজনকে পাঠানোর কথা ছিল প্রোগ্রামটায়। শেষ মুহূর্তে প্রফেসর বিনোদ গোস্বামী অসুস্থতার ছুতোয় ঝুল দিলেন। অগত্যাই বেড়ে বেটাকেই পাকড়াও করল উদ্যোক্তারা। সাথেও অন্যের বদলি ডিউটি করতে এলো বেজার মুখে। সুন্দরবনের নদী জঙ্গল তো প্রতীক ভালোই চেনে, তাই লেকচারটা বেশ জমিয়ে দিয়েছিল। শেষ হতেই কি হাততালির ধুম। ওই দেখেন আলাদাভাবে তার ইন্টারভিউ নিল সাথী। সেদিনই সাথীর সঙ্গে কথা বলতে বলতে দুলে উঠল প্রতীকের বুক। কে যে হৃদয়ে সংকেত পাঠাল, মেয়েটা পুরোপুরি নিরাশ্রয়। হ্যাঁ, নিরাশ্রয়ই তো। পরে সাথে গল্পও করেছে, বাপের বাড়িতে কি লাঞ্ছনা গঞ্জনায় না তাকে সহ্য করতে হয় রোজ। বলতে বলতে এক এক সময় কেঁদেও ফেলত সাথী। মা তাকে প্রতিনিয়ত দুষছে, দাদার মুখ ভার, বৌদি তো প্রায় কথাই বলে না, যেন বরের সঙ্গে কাটান ছেড়ান করে সাথে এক মহাপাপী। পায়ের তলার মাটি, মাথার উপরের ছাদ দুটোই কেড়ে নিলে তবে বুঝি সে যোগ্য শাস্তি পাবে। এত সাতকাহন না জেনেই অবশ্য প্রথম দিন সাথীর মোবাইল নম্বর নিয়েছিল প্রতীক। কেন যে স্বভাববিরুদ্ধ কাজটা করেছিল, কেন যে আলাপ জমানোর ইচ্ছেটা কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারেনি, জীবনে সব কেনর উত্তর মেলে কই। সাথে তো এখন মনের মতন সংসার পেয়েছে, বর মেয়ে নিয়ে তার কোনো অতৃপ্তি থাকার কথা নয়। তবু সে কেন তাতান তাতান করে হেদিয়ে মরে? কাস্টডির মামলায় শৈথল্য দেখিয়ে কেন এখন ছেলের অধিকার নিয়ে উতলা? কাল রাত্রিরে হঠাৎ ওরকম একটা আষাঢ়ে কাহিনী বা শোনাল কেন? গৌতমকে ফোন করেছে কি করেনি তার জবাব দিতে গিয়ে তোতলামিরে বা কি অর্থ? না, অত সব কিছুর মানে খুঁজতে নেই। প্রতীক জোরে জোরে মাথা ঝাঁকাল। এক চিন্তা থেকে অন্য চিন্তা, সেখান থেকে আর এক। মগজ ক্রমশ মাকড়সার জাল হয়ে উঠছে যে। এ তো ভালো কথা নয়। সাথে তার উপর নির্ভর করে, এটুকুই তো যথেষ্ট। বাঁধের রাস্তা শেষ, অনেকটা নিচে এক ফেরিঘাট। রায়দিঘি থেকে আসার সময়ে কুয়েমুড়ির যেদিকটা নেমেছিল এটা তার উল্টো প্রান্ত। এই ঘাট পেরিয়ে ওপারে গেলে সরাসরি অটো মেলে মথুরাপুরের। রাস্তাটা খুবই খারাপ, প্রায় ক্ষেত খামার ভেঙে যেতে হয় বিস্তর পথ। অন্নপ্রাশনের ভাত উঠে আসে, তবে সময় বাঁচে অনেকটা। তাছাড়া নদীপথে এখন রায়দিঘি ফেরাই যাবে না, জোয়ার ভাটার ব্যাপার আছে যে।
ফেরিঘাটে ভুটভুটি ছাড়ছে। তাড়াতাড়ি পা চালালো প্রতীক। ফুরফুরে হাওয়া, ঘর ঘরে ঝাঁকুনি, প্রমত্ত হুটুপুটি আর অসহ্য গাদাগাদির দীর্ঘ অভিযান সমাপ্ত করে অবশেষে বালিগঞ্জে যখন নামল, গ্রীষ্মের সন্ধে তখন দখল নিয়েছে মহানগরীর। ওভারব্রিজে উঠতে উঠতে প্রতীক ফোন করল সাথীকে। কি গো, তুমি কদ্দূর? এই তো বেরোচ্ছি। দেরি করো না, ট্যাক্সি নিয়ে চলে এসো। আমি কসবার মুখটায় আছি। উৎপলকে বলাই আছে, তবু একবার ফোন করে নিল প্রতীক। নির্দিষ্ট জায়গায় গিয়ে অপেক্ষা করছে। বাস মিনিবাসের ধোঁয়া গিলতে গিলতে সাথে অবশ্য ৮ ঘন্টার আগে এসে পড়ল। কাছে উৎপলের চেম্বার। দুজনে চলেছে হাঁটতে হাঁটতে। যেতে যেতে সাথী বলল, আজকে আমি সবিতাকে খুব বকেছি। কালকের ওই টিভি দেখা নিয়ে? না, হঠাৎ ছুটির বায়না জুড়ল। বিপত্তারিণী ব্রত না কি যেন গোষ্ঠীর পিণ্ডি আছে, সামনের বৃহস্পতিবার আসা নিয়ে তাই ধানাই পানাই করছিল। প্রতীক মুচকে হাসল। বিপত্তারিণী ব্রত তো তোমার করার কথা, সবিতা না হয় তোমার বদলে। ফাজলামি করো না তো, আমি মরছি নিজের জ্বালায়। কামন সাথী, ব্রুট করো না। ডোন্ট লুজ ইউর হার্ট। ভেঙে পড়ার মতো কিছু হয়নি। তুমি তো জ্ঞান দিতেই পারো, সমস্যাটা তোমার নয়। বিরক্তির অভিব্যক্তি নাকি হতাশার? সাথে শটটা প্রতীক যেন ঠিক পড়তে পারল না। তবে বাকি পথটুকু আর বলল না কিছু। সাথীর পাশে পাশে হাঁটছে নীরবে। উৎপল ঘোষালের পসার ভালোই। দোতলা পৈতৃক বাড়ি, একতলা এয়ার কন্ডিশনড চেম্বার, ক্লার্ক টাইপিস্টদের বসার জায়গা আছে, অপেক্ষারত মক্কেলদেরও। ঢুকেই অন্দরে স্লিপ পাঠিয়েছিল প্রতীক। এক মক্কেল বার হতেই ডাক পড়ল তাদের। গদিমোড়া ঘুরন চেয়ারে আসীন উৎপল। 40-এর চকচকে টাক, গোলমুখে মক্কেল ভোলানো হাসি লেগে আছে এক ফালি। সাথীকে দেখে বুঝি আরও চওড়া হলো হাসিটা। আরে ম্যাডাম, আসুন আসুন। প্রতীক ব্যাটা তো আমাকে বিয়েতে নেমন্তন্ন করেনি, তবু কপাল জোরে দেখা হয়ে গেল। কপাল জোরটা নিশ্চয় তোর। প্রতীক রসিকতা জুড়ল। কপাল ভালো হলে কেউ তোদের ছায়া মারায় নাকি? দেখেছেন ম্যাডাম, এখনও চ্যাটাং চ্যাটাং বুলির অভ্যেসটা যায়নি। উৎপল একটা পেপারওয়েট হাতে তুলে নিল। ঘোরাতে ঘোরাতে প্রতীককে বলল, ও শোন, আমরা আছি বলে এখনও মানুষ বিচার পায়। বকিস না, তোরা আইনের পুরুতগিরি করিস বলেই না কোর্টে যাওয়ার আগে মানুষ 10 বার করে ভাবে। দুই বন্ধুর হালকা রঙ্গতামাশার মাঝে চা এসে গেল। চুমুক দিতে দিতে উৎপল ক্রমশ সিরিয়াস। সাথীকে বলল, প্রতীক আমায় মোটামুটি ব্যাপারটা বলেছে, আমাকে এখন কি করতে হবে? সাথী মৃদুস্বরে বলল, ছেলের সঙ্গে যাতে নিয়মিত দেখা করতে পারি। আপনাদের জাজমেন্টের পেপারটা আমার একটু দেখা জরুরি, রিগার্ডিং ডিভোর্স কাস্টডি। এনেছি। ঢাউস ভ্যানিটি ব্যাগ খুলে কাগজের গোছাটা উৎপলকে বাড়িয়ে দিল সাথী। একটু যেন কাতর স্বরে বলল, এখানে পরিষ্কার লেখা আছে, ছেলেকে দেখতে পাওয়ার রাইটটা খর্ব করা যাবে না। ছোট্ট শব্দটুকু করে কাগজটা খুলছে উৎপল। চোখ বোলাচ্ছে দ্রুত। ভ্রুর ভাঁজ কমছে, বাড়ছে। ঝটাঝট উল্টালো পাতা। পাঠ শেষ করে রায়ের কপিটা সামান্য সরিয়ে রাখল উৎপল। চেয়ারে পিঠ হেলিয়ে বলল, ঠিকই বলেছেন, একদম ক্লিয়ার ভার্ডিক্ট। ওপক্ষ সপ্তাহে 1 দিন ছেলেকে আপনার কাছে দিতে বাধ্য। কিন্তু দেয় না তো। অনেক ধরাধরি করলে মাসে 2 মাসে 1 দিন ছাড়ে, তাও ঘণ্টাখানিকের জন্য। ছেলের সঙ্গে ফোনে কথা পর্যন্ত বলতে দেয় না। প্রতীক বলে উঠল, এই তো গত মঙ্গলবারই সাথীকে যা তা অপমান করে ফোন কেটে দিয়েছে। নেক্সট উইকে ছেলেটার বার্থডে, সেদিনও মার কাছে ছেলেকে আসতে দেবে না। অতি অভদ্র পার্টি। তা আপনি এখন ঠিক কি চান? ওই যে বললাম। সে তো আমি বুঝেছি, কিন্তু আমাকে এক্স্যাক্টলি কি করতে হবে? সাথী যেন একটু থতমত খেয়েছে, বুঝতে পারছে না কি বলবে।
প্রতীক তাড়াতাড়ি হাল ধরল। তুই বল না কি করা উচিত। উৎপল ঠোঁট কুঁচকুল। 3টে পন্থা আছে। প্রথমটা মাইল্ড। আমি অ্যাজ এ লয়ার একটা চিঠি পাঠিয়ে দিচ্ছি। তাতে লেখা থাকবে, কোর্ট অর্ডার মানো, আমার ক্লায়েন্টকে হ্যারাস করো না, তাকে নিয়মিত ছেলের সঙ্গে মিট করানোর বন্দোবস্ত জারি রাখো। দ্বিতীয় রাস্তাটি একটু কড়া। কোর্টে সরাসরি পিটিশন। পার্টি কাস্টডির শর্ত মানছে না, ফ্রেশ অর্ডার করে তাকে মানতে বাধ্য করা হোক। আর 3 নম্বরটা পুরোপুরি যুদ্ধ। কোর্ট অর্ডার ভায়োলেশনের জন্য সোজা মামলা ঠুকে ছেলের কাস্টডি ডিমান্ড করা। সেখানে মেন্টাল টর্চারের গ্রাউন্ডও জুড়ে দেওয়া যাবে। প্রতীক জিজ্ঞেস করল, তুই কোনটা সাজেস্ট করিস? উৎপল হাসল একটু, তারপর গম্ভীরভাবে বলল, দেখ, পার্টি যদি মোটামুটি ভদ্রলোক হয় তাহলে প্রথমটাই যথেষ্ট। তবে ভদ্রসভ্য হলে তো প্রবলেমটা অ্যারাইজই করত না। সুতরাং প্রথম রাস্তাটি বেকার। 2 নম্বরটাতেও কতটা কাজ হবে আমার সন্দেহ আছে। কেন, কোর্ট যদি ফের হুকুম দেয় ওদের তো আর ট্যাফে করার জায়গা থাকবে না। আরে ধুর, কাস্টডি আর খোরপোশের কেসে এক একটা পার্টি যা ছ্যাঁচড়া হয়, আদালত তো রায় দিয়ে খালাস। সেটা এক্সিকিউট করানো কি সোজা কাজ? কোর্টে পার্টি ম্যাজিস্ট্রেটের সামনে ক্ষমা চেয়ে নিল, তারপর 1 সপ্তাহ মানল, 2 সপ্তাহ মানল, ফের যে কে সেই। আবার আইনের দরজা খটখটাও। এরকম তুই কতবার করবি? পার্টি প্যাচোয়া হলে তোকে পাগল করে ছেড়ে দেবে। সাথে ফ্যালফ্যাল মুখে শুনছিল। অস্ফুটে বলল, তাহলে কি আবার কাস্টডির মামলাই করতে হবে? আমি সেটাও ঠিক সাজেস্ট করতে পারছি না ম্যাডাম, কারণ এই মামলাটা খুব সোজা নয়। আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট চলতেই থাকবে। সেটা যথেষ্ট সময় সাপেক্ষ। তারপর ধরুন লোয়ার কোর্টে হারল, সে যাবে আপার কোর্টে, সেখানেও হারলে আরও উঁচুতে। ততদিনে আপনার ছেলেই হয়তো অ্যাডাল্ট হয়ে গেল। প্রতীক অসহিষ্ণু স্বরে বলল, তাহলে কি কোনো রাস্তা নেই? ফ্যামিলি ম্যাটারগুলো এরকমই হয়। মানুষগুলো কেমন তার উপরে অনেকটা নির্ভর করে। সাথী করুণ সুরে বলল, তার মানে ছেলেকে আমায় হারাতেই হচ্ছে? তা কেন, মা ছেলের বন্ধন কি ছেড়ে কখনো? 20 বছর না দেখলেও ছেলে মার জন্য মুখিয়ে থাকবে। উৎপলের স্বরে এবার সান্ত্বনার প্রলেপ। এক্ষুনি কিছু সিদ্ধান্ত নিতে হবে না। দুজনে ভাবুন, ডিসকাস করুন। আমি কিন্তু ছেলেকে চাই, ভীষণভাবেই চাই। ওই বাড়ির পরিবেশ থেকে ছেলেকে সরিয়ে আনতে না পারলে ওর লাইফ ঝরঝরে হয়ে যাবে। উৎপলের মুখমণ্ডলে তেমন ভাবান্তর ঘটল না। এ ধরনের আরতি শুনে শুনে বোধহয় তার কানের পর্দা পুরু হয়ে গেছে। শান্তস্বরে বলল, আমি আপনার ব্যথাটা ফিল করতে পারছি ম্যাডাম। মামলাও নয় করব, তবু বলছি, আরেকবার ভাবুন। মাথা ঠান্ডা করে চিন্তা করে আমায় জানান। আমি তো আছি। আপনি প্রতীকের স্ত্রী। আমি আপনার ভালো ছাড়া মন্দ চাইব না। উঠে বাইরে এসে প্রতীক একটা ট্যাক্সি ধরে নিল। অল্প পথ, তবুও। সিটে হেলান দিয়ে সাথীকে বলল, কি গো, কি বুঝলে? সাথীর মুখ থমথমে। গোমরা গলায় বলল, তোমার বন্ধু তো দায় এড়িয়ে গেল। কি করলে তাতানকে দেখতে পাবো বলতেই পারল না। ও তো আইনের লোক সাথী, আইনের ফ্রেমে কথা বলবে। থাক, আমি বুঝে গেছি। তোমার বন্ধুটির কাছে আমায় না আনলেও চলত। সাথীর প্রতিক্রিয়াটা কোথায় যেন বিঁধল প্রতীককে। হঠাৎ এত তাতান তাতান করছে কেন সাথী? তিতলি বেচারি একা থাকে, দিনভর মা বাবাকে পায় না। তার জন্য সাথীর মন পড়ে কই। গল্পের বাক্স বাই রৌমানানুপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি উপন্যাস ঠিকানা নেই এর 3য় পর্ব। এর পরে আসছে 4র্থ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রৌমানানুপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।
সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।